সালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ইতিহাস সৃষ্টি করে ফিরলেন তারেক রহমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ইতিহাস সৃষ্টি করে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গতকাল বৃহস্পতিবার স্বদেশে ফেরেন তিনি। দেশে ফিরেই তিনি খালি পায়ে দেশের মাটিকে স্পর্শ করেন। আপ্লুত তারেক রহমান মাতৃভূমির এক মুঠো মাটিও হাতে তুলে নেন। ১৭ বছর পর জনতার মঞ্চে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই উত্তরসূরি। জনতার মহাসমুদ্র তাকে বরণ করে নেয়। ঢাকায় নেমেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। বিমানবন্দর থেকে সরাসরি যান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা স্থলে। সেখানে দেশবাসীর কাছে তুলে ধরেন তার স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়। দৃপ্ত কণ্ঠে ঘোষণা দেন, আই হ্যাভ আ প্ল্যান। সব শেষে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান তিনি। সংবর্ধনা শেষে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যান। জুলাই বিপ্লবের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ও স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু হয়। তখন থেকেই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। এর আগে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রা বিরতি শেষে ঢাকায় পৌঁছায়। সফর সঙ্গী হিসেবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও ছিলেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেমেই দলের জ্যেষ্ঠ নেতাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। এরপর তিনি পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাকে বহনকারী বাংলাদেশ ফার্স্ট লেখা লাল সবুজ রঙের বাসের সামনে থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন বিএনপির এই শীর্ষ নেতা। যেখানে স্বাভাবিক সময়ে ১৫ থেকে ২৫ মিনিট লাগে, সেখানে দলের নেতাকর্মী ও উৎসুক লাখ লাখ মানুষের ভিড় ঠেলে বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলে পৌঁছাতে তারেক রহমানের গাড়ি বহরের ৩.৫ ঘন্টার মতো সময় লাগে যায়। সমাবেশ মঞ্চের কাছাকাছি যেতেই নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে সামনে এগোতে পারেনি বাস। পরে বাস থেকে নেমে হেঁটেই মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় মঞ্চে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সভা মঞ্চের ৩ দিক ঘুরে হাত নেড়ে উপস্থিত জনসমুদ্রের অভিবাদন গ্রহণ করেন। এ সময় মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ৩০০ ফিট এলাকা। পরে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যে দেশের মাটিতে ফিরতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে ১৯৭৫-এ আবার ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে সুরক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা দেখেছি ১৯৭১ সালে এদেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সব মানুষ ২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কয়েকদিন আগে এই বাংলাদেশে ২৪-এর আন্দোলনের এই প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হাদি শহীদ হয়েছেন। হাদি চেয়েছিলেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ ২৪-এর আন্দোলনের ওসমান হাদি সহ যারা শহীদ হয়েছেন, ১৯৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে গুম খুনের শিকার হয়েছেন, এ মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সবাই মিলে কাজ করব, আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব।
আধিপত্যবাদ বিরোধী শক্তির গুপ্তচররা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের ধৈর্যশীল হতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্মের সদস্য যারা আছেন। আপনারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এ দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে, যাতে দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, শক্ত ভিত্তির উপর, গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর, যাতে এ দেশকে আমরা গড়ে তুলতে পারি। তিনি বলেন, আমার সঙ্গে আজ মঞ্চে এখানে জাতীয় অনেক নেতা বসে আছেন। আসুন আজ আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহর রহমত চাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেশে শান্তি চাই। শেষের লাইনটি তিনি 3 বার উচ্চারণ করেন। মার্টিন লুথার কিং এর বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ আ ড্রিম। এর প্রসঙ্গ তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। বিএনপি চেয়ারপারসন ও তার অসুস্থ মা খালেদা জিয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, এখান থেকে আমি আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যাব। সন্তান হিসেবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে তিনি সুস্থ হতে পারেন। এর আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান এবং আলিঙ্গনে করমর্দনে উষ্ণ অভ্যর্থনা জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল খান মাহমুদ টুকু ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। আজ শুক্রবার জুমার নামাজের পর তারেক যাবেন রাজধানী শেরেবাংলা নগরে। সেখানে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এরপর আগামীকাল শনিবার ভোটার নিবন্ধনের জন্য তারেক আগারগাঁও নির্বাচন কমিশনে যাবেন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর শ্যামলীতে যাবেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন তিনি। 111-এর সময় 2008 সালে বিএনপি তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে নির্বাসনে পাঠানো হয়। ওই সময় বিরাজনীতিকরণের অংশ হিসেবে ফখরুদ্দিন মঈন ইউ আহমেদের তত্ত্বাবধায়ক সরকার জোর করে তাকে লন্ডনে পাঠিয়ে দেয়। লন্ডনে পাঠানোর পরও থামেনি তার উপর নির্যাতনের খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টির পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনার আমলে তার বিরুদ্ধে নতুন হয় 72টি মিথ্যা মামলা। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে বারবার হুলিয়া জারি করে। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করানো হয়। পাশাপাশি আদালত নজিরবিহীনভাবে বাংলাদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ছাড়াও সোশ্যাল মিডিয়া ও অনলাইন মাধ্যমে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এই সঙ্গে আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে বেকসুর খালাস পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সর্বশেষ এবছর 28শে মে 111-এ দায়েরকৃত দুর্নীতির মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে হাইকোর্ট খালাস দেয়। 2008 সালে নির্বাচনে যাওয়া তরুণ নেতা তারেক রহমানের রাজনৈতিক জীবন নানা চড়াই উতরাই পেরিয়ে এরই মধ্যে এক ভিন্ন উচ্চতায় পৌঁছেছে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক নিপীড়ন, কারাবরণ ও প্রবাস জীবন সত্ত্বেও তিনি নিজেকে আধুনিক, সংস্কারমুখী ও তৃণমূল ভিত্তিক এক গণনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, হয়ে উঠেছেন একজন পরিপক্ক রাজনীতিবিদ। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।